এখানে কি মানে দুটো দাগ মানে দুটো বিয়ে এরকম ব্যাপার আছে না না? না এরকম কিছু না, দুটো দাগ মানে দুটো বিয়ে নয়, একটা হচ্ছে ম্যারেজের দাগ থাকে আর ম্যারেজের আশেপাশে যেটা থাকে ওটা চিলড্রেন থাকে। হুম। তো এবার বলা হয় যে যদি দুটো বাচ্চা থাকে কি একটা বাচ্চা থাকে ওরম, কিন্তু আচ্ছা। এটা দেখতে হবে যে দুজনের হাতে কিরকম পজিশন রয়েছে, শুধু ওকে। একজনের হাত থেকে এটা সম্ভব নয়। এই বছরটা 2026-এ যেমন মেষ, তুলা, ধনু এদের জন্য কিন্তু ভালো হতে চলেছে 2026। এটা আমি তোমার বছরের শুরুতেও যে আমরা পডকাস্টটা করেছিলাম ওখানে আমি বলেছিলাম যে লিও অলসো গেট বেনিফিট, কেন কি 2026 রবির বছর। কেমন আছেন বলুন আরো খুব, একবার আমাদের হ্যাঁ খুব এপিসোডে আপনাকে ভালো, স্বাগত। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ মাই থার্ড টাইম যে হুম। আমি তোমার পডকাস্টে আসছি, এবং মানুষের এত ভালোবাসা আমাকে প্রেরণা দেয় এবং আমি কাজ করে যাচ্ছি। মানে কমেন্টস এত আসে, কল এত আসে যে ম্যাম এত পজিটিভ, এইগুলো শুনতে আমার যে এত ভালো লাগে, এবং তুমি ইনভাইট করেছো অবশ্যই আমার খুব ভালো লাগছে এসে। আমার কোথাও গিয়ে মনে হয় যে যেরকম একটা বিষয় আছে যে কথায় বলে না যে ডাক্তার কতটা চিকিৎসা করলেন, তার থেকেও একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাক্তারের সাথে আমার ব্যবহার বা সখ্যতাটা কেমন হলো। একদম। সো কোথাও গিয়ে মানুষ আপনার মধ্যে এই পজিটিভিটিটা ফিল করেছে বা একাত্ম বোধ করতে পেরেছে বলেই হয়তো এতটা আমার মনে পজিটিভ হয়, এবং রেসপন্স। মানুষ তো একটা সমস্যার জন্য আসছে, আমি সবসময় মনে করি যে তার সঙ্গে আমি কি ডেলিভার করছি এবং তার প্রবলেমটা কিভাবে আমি ডিল করছি, এটা খুব ইম্পর্টেন্ট। কেন কি সে কোনো প্রবলেমের জন্যই আমার কাছে আসছে, তার মানসিক অবস্থা স্টেবল নয়। তো আমি কি বলছি, কেমন করে কনসালটেশনটা করছি, সেই ইম্প্যাক্টটা কিন্তু তার অনেকক্ষণ থাকছে। তো চেষ্টা করি যাতে মানুষকে পজিটিভ রাখতে পারি। আপনি আমাকে ওভারঅল আজকে একটু মানে একটু বড় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, শুধু বাস্তুতেই আমরা আটকে থাকবো না। আমার মনে হয় যে ধরুন অনেক সময় আমরা শুনি যে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দেখে বিচার করেন, কখনো হুম। কখনো বিভিন্ন শারীরিক চিহ্ন দিয়ে বিচার করেন, কোথায় তিল আছে বা ইত্যাদি। কখনো আমি দেখেছি মানুষ কিভাবে হাসেন বা ব্যবহার করেন সেগুলো দিয়ে বিচার করেন। এগুলো দিয়ে কি অ্যাকচুয়ালি মানুষ চেনা কিছুটা হলেও সম্ভব? সম্ভব, কেন কি এইটা অ্যাকচুয়ালি উল্লেখ করা আছে সমুদ্রিক শাস্ত্র বলে একটা পুরাণ রয়েছে, হুম। আমাদের বেদ পুরাণ শাস্ত্র যেটা রয়েছে, সেখানে কিন্তু স্পেসিফিক্যালি এই তিল আমাদের বডিতে যেখানে মূল বা তিল যেটা বলা হয় সেইটার ব্যাপারে উল্লেখ করা রয়েছে, হস্তরেখার ব্যাপারে উল্লেখ করা রয়েছে, এবং একটা মানুষের ফেসিয়াল রিডিং করে তার পার্সোনালিটি কিভাবে বলা যেতে পারে, সে কেমন প্রকৃতির মানুষ, এটা কিন্তু সেই সমুদ্রিক শাস্ত্রতে কিন্তু বলা রয়েছে। তো অনেকটা সত্য। হ্যাঁ, পুরোপুরি হয়তো 100% মিলবে না, তার জন্য হয়তো আরও প্যারামিটার্সগুলোকে আমাদেরকে যাচাই হুম। করে দেখতে হবে। যেমন ধরো তিলটাই বলি আমি। যেমন ধরো যাদের কারোর, তুমি হয়তো শুনেছো আমাদের ঠাকমা দিদার কাছে, নাকে তিল মানে খুব রাগ, রাগ হবে, বা হাতে তিল মানে খুব ভালো রান্না হবে তার হাত দিয়ে, বা পায়ে তিল মানে হচ্ছে সে কিন্তু ভ্রমণ করবে, বড় হয়ে বিদেশ যাবে। হুম। তো এই যে কথাবার্তাগুলো আমরা হয়তো আমাদের ঠাকুমা দিদার কাছে শুনেছি, অনেকটা কিন্তু দেখা যাবে যে সত্য, হয়তো তক্ষুনি হলো না, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে হাতে তিল মানে সে খুব আর্টিস্টিক, বা তার মধ্যে হয়তো কোনো গুণ রয়েছে। তো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি তুমি যদি এটাকে দেখো তাহলে এটা হচ্ছে একটা মেলানিন, যেটা আমরা বলি সায়েন্সে পিগমেন্টেশন, ক্লাস্টার অফ পিগমেন্টেশন থেকে সেই তিলটা হচ্ছে সায়েন্টিফিক যে ব্যাখ্যাটা। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি অথবা ধরো এই সামুদ্রিক পুরাণ যেটা আমি বললাম শাস্ত্র, এখানে কিন্তু বলা রয়েছে একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু জানা যায় যে এই এই যেখানটা, এই চিহ্নগুলো দেখে। হ্যাঁ মানে তার হয়তো ফোরহেডে তিল রয়েছে, সে কিন্তু খুব ইন্টেলিজেন্ট হবে, দেখবে খুব মাথায় বুদ্ধি। অনেকের কাছে হয়তো শুনেছো যে ফোরহেডে তিল রয়েছে, ডান দিক হোক বা দিক হোক, মাথায় তিল মানে ইন্টেলিজেন্ট, পড়ে না বা খাটে না, কিন্তু হয়তো ইন্টেলিজেন্ট। তো এই যে তিলের যে কোন জায়গায় তিলটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ম্যাটার করে, আমি বলবো একদম করে আপনি না তা একটা নয়। একটা কথা বলুন, সেটা হচ্ছে যে যেরকম তিল আছে সেরকম তো হস্তরেখা নিয়েও মানুষের একটা বিশাল এখনকার দিনে একটা উৎসাহ বাড়ছে। হাতের যে ধরুন আঙুলের মাপ বা হাতের আয়তন সাইজ, এগুলোতে কি ক্যারেক্টারিস্টিক্স লুকিয়ে থাকে?
ক্যারেক্টারিস্টিক্স লুকিয়ে থাকে, এবং হাতের হস্তরেখা তো একটা অনেক বড়, যেটাকে আমরা বলি পামিস্ট্রি বা পামোলজি। তো এটা একটা বিশাল বড় একটা স্টাডি, এটা আলাদা করে আমাদের প্রচুর শাস্ত্র রয়েছে যেখানে হস্তরেখা অনেকেই বিচার করেন। তো এটার একটা আলাদা মহাদশা থাকে, রিলেশনশিপের একটা লাইন থাকে, আয়ুর লাইন থাকে। হ্যাঁ, মানে এই মহাদশাগুলো কিন্তু আবার ক্যালকুলেটিভ। তো হস্তরেখা কিন্তু স্টে করে, কারুর হয়তো লম্বা আঙুল রয়েছে, বা হাতের সাইজটা যেটা তুমি বললে যে তার আয়ত্ত, তার মান, এগুলো কিন্তু বিচার করা সম্ভব, এবং অনেকটা এখান থেকেও ক্যারেক্টারিস্টিক্স বোঝা যায়। যেমন ধরো হস্তরেখার কথাই যদি আমি বলি, আমাদের রিলেশনশিপ, এই যে এই লাইনটা থেকে আমরা এখানে কেরিয়ারের লাইনটা হচ্ছে এই যে লম্বা যেটা আসে। তো যার যেমন লম্বা লাইন থাকবে, কেরিয়ারের লাইন যদি আমরা বলি, যত বড় হবে, যত লম্বা হবে, সে কিন্তু বেশি স্টেবল জায়গায় থাকবে। এবার ধরো কোনো লাইনে ব্রেক আসছে, বা হয়তো ব্রেক হয়ে আবার কন্টিনিউ হচ্ছে, হতে পারে একটু আনস্টেবল হলো কিন্তু আবার ঠিক হয়ে গেল। তো ওই যে প্রবলেমটা আসছে, ব্রেকেজ অফ লাইন, ওই প্রবলেমটা আসবে আবার ঠিক হয়ে যাবে। আয়ু রেখাটা কিরকম ডিপেন্ড করে? আয়ু রেখাটা অবশ্যই, এটাও তো একটা শাস্ত্র। তো অনেকে দেখবে বলা হয় এই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা আয়ু রেখা বলা হয়। এবং অনেকে ভয় পেয়ে যায় যে একটু ব্রেক হয়ে গেল তার মানে আমার আয়ু কম। বা অনেকের ক্ষেত্রে আমি শুনেছি যে আমার তো এইটুকুনি রেখা রয়েছে, তারপরে আর রেখাটা দেখাই যাচ্ছে না, তার মানে কি আমার আয়ু কম? একদমই নয়। তো শুধু হাতের বিচার করে হবে না, জন্মছকটাও দেখতে হবে, অবশ্যই সেটাও ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় কি হয়, ব্রেক হয়ে আবার কন্টিনিউ হয়, তার মানে সেখানে হয়তো কোনো ফাঁড়া আছে, বা চোট ফাঁড়া দুর্ঘটনা রয়েছে, হয়তো হেলথে কোনো সমস্যা হলো, আবার সে রিকভার করে গেল। তো দ্যাট ইজ দিস লাইন সেজ। হাতের যখনই কথা হয় সবাই না হাতটা ঘুরিয়ে এইখানে এরকম ভাবে দেখে কতটা দাগ আছে, মানে এই যে রিলেশনশিপের রেখা, রিলেশনশিপ এইটা অ্যান্ড কোথায় থাকে বাচ্চা, হাতে? হ্যাঁ। এই যে এই লাইনটা অ্যাকচুয়ালি রিলেশনশিপ মানে ম্যারেজ এবং বাচ্চা কাচ্চা। তো এই ব্যাপারটা দেখা হয় যে কার কটা বাচ্চা হবে। হ্যাঁ, এখানে কি মানে দুটো দাগ মানে দুটো বিয়ে এরকম ব্যাপার আছে না না, না? এরকম কিছু না, দুটো দাগ মানে দুটো বিয়ে নয়। একটা হচ্ছে ম্যারেজের দাগ থাকে, আর ম্যারেজের আশেপাশে যেটা থাকে ওটা চিলড্রেন থাকে। হুম। তো এবার বলা হয় যে যদি দুটো বাচ্চা থাকে কি একটা বাচ্চা থাকে ওরম, কিন্তু আচ্ছা। এটা দেখতে হবে যে দুজনের হাতে কিরকম পজিশন রয়েছে, শুধু ওকে। একজনের হাত থেকে এটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি পামোলজি বা পামিস্ট্রি একটা বিশাল সাগর। তো এটার সূক্ষ্ম সূক্ষ্ম মানে সহজে এটা রয়েছে না। না, মানে আমরা এই ভিডিও থ্রু দিয়ে পুরোপুরি এত ভাবে সহজে ওটার বলতে জন্য পারবো না। আলাদা এপিসোড লাগবে। একদম তো আলাদা এপিসোড এখানে লাগবে। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে যখনই জ্যোতিষশাস্ত্র বা এগুলো নিয়ে বিচার করা শুরু হয়, তখন একটা জিনিস আসে, সেটা হচ্ছে রাশি। হুম। তো এই অনেকেই জিজ্ঞেস করে যে কোন রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা ভালো, কার জন্য রাজনীতি ভালো, কার জন্য চাকরি ভালো, এরকম কি কিছু স্পেসিফিক ব্যাপার আছে? আমি বলবো শুধু রাশি রাশি স্পেসিফিক বলা ভুল হবে। তার কারণ আমরা রাশি যখনই শুধু বলছি, এটা একটা অ্যাভারেজ প্রেডিকশন করছি যে এই রাশির এমন একটা ট্রেডস দেখাচ্ছে, কিন্তু প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের কম্বিনেশন আলাদা। তবে আমরা কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স পাই, যেমন মেষ রাশি বা তুলা রাশি। তো এই বছরটা 2026-এ যেমন মেষ, তুলা, ধনু এদের জন্য কিন্তু ভালো হতে চলেছে 2026। এটা আমি তোমার বছরের শুরুতেও যে আমরা পডকাস্টটা করেছিলাম ওখানে আমি বলেছিলাম যে লিও অলসো গেট বেনিফিট, কেন কি 2026 রবির বছর। এবং যেমন মেষ রাশি, তারা কিন্তু প্রচণ্ড কারেজিয়াস নেচারের, হয়তো আমরা নেচারটা বুঝতে পারবো, কিন্তু তারা যে বিজনেসে সাকসেসফুল হবেই কিনা এটা জন্মছক বলবে। আচ্ছা। যেমন তুলা রাশি, তুলা রাশির যে সাইনটা সেটা হচ্ছে ব্যালেন্সিং একটা সাইন। হ্যাঁ, তো তুলা রাশি কিন্তু প্রচণ্ড ডিপ্লোম্যাটিক হয়। ডিপ্লোম্যাটিক ইন দ্য সেন্স, তারা কিন্তু খুব ভালো ব্যালেন্স করতে মানে জানে, সবাইকে সঙ্গে নিয়ে চলতে সবাইকে পারে। সঙ্গে নিয়ে চলতে পারবে। বৃষ রাশি কিরকম? বৃষ রাশি শুক্রের একটা রাশি, তো প্রচণ্ড চার্মিং এবং ট্যালেন্টেড হয়, শিল্পকলা গুণ তার মধ্যে থাকতে পারে, কেন কি শুক্র তার কারক গ্রহ। সে নাচ গান আঁকা আবৃত্তি গানের সাথে যুক্ত থাকতে পারে। তো এটা সবার ক্ষেত্রে কম বেশি হবে, কারুর ওকে। ক্ষেত্রে প্রচণ্ড বেশি হবে, কারুর ক্ষেত্রে হয়তো আচ্ছা, হালকা এবার কিছু একটা হলো। জিনিস বলুন, এই যে যখন রাশি হুম। ঠিক করা হয়, আমরা যারা খুব বেশি জ্যোতিষ চর্চা নিয়ে বুঝি না, আমরা ছোটবেলায় কি করতাম, খবরের কাগজে একটা জন্ম ডেট দেয়া থাকতো, সেই অনুযায়ী রাশি লেখা থাকতো। হ্যাঁ। মানে এপ্রিলের এত থেকে মের এত তারিখ টরাস,
তারপরে মের এত তারিখ থেকে জুনের এত তারিখ একটা রাশি। তো ওইভাবে কি সত্যি রাশিটা বোঝা সম্ভব, নাকি ওটা জন্ম ছক অনুযায়ী আলাদা বিষয় জন্মছক আছে? দেখো, একটা হয় সানশাইন, একটা হয় মুন সাইন। তো আমরা ভেদিক অ্যাস্ট্রোলজিতে মুন সাইনটাকে নিয়েই চলি। তো মুন সাইন মানে হচ্ছে চন্দ্র তোমার জন্মছকে যেখানে বসে রয়েছে সেটাই হচ্ছে রাশি, এবং এই রাশিটা হচ্ছে জন্ম সময় অনুযায়ী, নট মান্থ অনুযায়ী। আমরা যেটা ওই খবরের কাগজে ছোটবেলায় দেখতাম ওটা হচ্ছে মান্থ অনুযায়ী, এবং ওটা সানশাইন, মানে এই মাসে সূর্য এই রাশিতে রয়েছে মানে সবারই ওই রাশি, কিন্তু অ্যাকচুয়ালি নয় সেটা। হুম। যেমন রবি অক্টোবর মাসে যে রাশিতে রয়েছে সবারই তো সেম রাশি হবে, কিন্তু জন্মছকে যখন ট্যালি করে দেখা হচ্ছে যে না, এর তো 5টায় জন্ম, আলাদা রাশি, আবার কারুর হয়তো অন্য ডেটে জন্ম, অন্য রাশি। তো এটা ডিপেন্ড করে।